পাকা গমের মতো মুখ ছিল তার, চুন পানি ঠোঁট ছিল কমলার কোয়া। ঘন কালো চুল যখন পিঠে দুলত, মাকে মাধবীর মতোই লাগতো আমার। যদিও কৈশোরেই তিনি যুবতী সাজ নিয়ে এসেছেন এ বাড়ি, আর বাসর না ফুরোতেই টের পেয়েছিলেন এ তো সংসার নয়, বিবাগী এক শৌখিন যুবকের ভাড়া করা তল্লাটে তিনি নববধূ মাত্র। বছর ফুরোতেই মা, তারপর একে একে পুত্র কন্যাগণ তার ওমে গড়ল জীবন। পরহেজগার রওশন আর ঘোমটা যার আবাল্য সঙ্গী, অভাব যার ভূষণ, আর ত্রিভুবনে পিতাই প্রধান নিয়ামক, যিনি উত্তর ষাটেও দিব্যি হেঁটে পাড়ি দিতেন 40 মাইল। সেই রতনপুর থেকে কুতুবা ঢালি বাড়ি। রুশু ডাক শুনে দৌড়ে আসতেন মা। নানা রুশু ডাকে মার মুখে ফুটে উঠত জ্যোৎস্নার রোশনায়। আর এ সময়ে মাকে আমার মাধবী মনে হতো। আহা, অভাবের কালপর্বে মা গরিব। এশা আর ফজরের শেষে মা যখন কোরআন পড়তেন, ছোট্ট টিনের ঘরটা মনে হতো অডিটোরিয়াম। গম গম করত মায়ের সুরেলা কণ্ঠ, যেন ফিরোজা বেগমের মতো সুর ঢেলে দিতেন তিনি সেই পাঠে। জায়নামাজে আসন পেতে বসা মাকে তখন মাধবীর মতো মনে হতো আমার। অভাব ক্ষুধা কোথায় লুকোতো কে জানে। আজ পড়ন্ত বেলায় তিনি খানিক ঐশ্বর্যের মধ্যে আছেন। সামান্য সচ্ছলতা পেয়েছে তার পরিজন, যার উত্তাপে তিনি টের পাচ্ছেন ছন্দপতন। জায়নামাজ মলিন, ঘর এখন বাজার, উঠোন সাইকেলের গ্যারেজ। মা নিজেকে খুঁজতেই বেমালুম রোগী হয়ে যান। অম্ল আর বাত রোগ তার সমুদয় ঔজ্জ্বল্যকে ম্লান করে দিল। টেবিলে রাখা ফল আর অম্লের ওষুধ তাকে ভুলিয়ে দিল চেনা জানা দিন। তবু মা আর মাধবীকে আমি আলাদা করব না। মাকে আমার মাধবী মনে হয়।